প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি। সুনির্দিষ্ট ব্যাখ্যা পেয়ে সন্তুষ্ট হয়ে ফিরেছে দলটির, দাবি আইন উপদেষ্টার। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আরো পরিষ্কার করেই বলেছি নির্বাচন যদি না হয় সেটা আরো খারাপের দিকে যাবে। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়ালগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন। রোজার আগেই নির্বাচন চায় জামায়াত, নির্বাচনের আগে সংস্কার চায় এনসিপি, ভোট পেছানোর সুযোগ নেই বললেন আমির খসরু। বাণিজ্যিক কার্যক্রমে যেতে লাইসেন্স আবেদন স্টারলিংকের, প্রস্তুত নন যে স্টেশনারি সার্ভিস নিতে মালাও থাকছে সরকারি নিয়ন্ত্রণের সুযোগ। সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে ভয়ঙ্কর খুনি শান্তা ইসলাম, পরকীয়া প্রেমিককে পেতে একের পর এক হত্যাকাণ্ড, হত্যার বিচার দাবি পরিবারের। বৃষ্টি ঝাপটা থাকবে আরো 5 দিন বলছে আবহাওয়া অফিস, হতে পারে বজ্র বৃষ্টিও, আগামী রোববার থেকে বাড়বে তাপমাত্রা। প্রকাশ্যে ছাত্র জনতার বিরুদ্ধে ধরেছেন লাঠি, নেই কোনো মামলা, আছেন সব পদেও বহাল তবিয়তে কুষ্টিয়ার দুর্নীতিবাজ সার্ভেয়ার আব্দুল মান্নান। এবং নারী বিশ্বকাপ কোয়ালিফায়ারে ক্যারিবীয়দের বিরুদ্ধে মধুর প্রতিশোধের অপেক্ষায় বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের টিকে থাকার লড়াই। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি আয়েশা বুকরি। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় একেবারে সন্তুষ্ট নয় বিএনপি। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে এমনটাই জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে উল্লেখ করে সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সুনির্দিষ্ট ব্যাখ্যা পেয়ে সন্তুষ্ট হয়ে ফিরেছেন বিএনপি নেতারা। আরো জানাচ্ছেন এম এ আজিম। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ পেতে বুধবার সকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দল আসে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, সন্তুষ্ট নয় তারা। সরকারের পক্ষ থেকে তাদের চাহিদা অনুযায়ী জানানো হয়নি রোডম্যাপ। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আরো পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে, সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। কিছুক্ষণ পরেই বৈঠকের বিষয়ে সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, নির্বাচন প্রক্রিয়ার সুনির্দিষ্ট ব্যাখ্যা জানানো হয়েছে বিএনপিকে, এতে নেতাদের সন্তুষ্ট দেখেছেন তারা। যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে। আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়ালগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন। আমার কাছে এটা মনে হয়েছে, ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে। তবে নির্বাচনের আগে সংস্কারের সঙ্গে গণহত্যার বিচারও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে জানান তিনি। হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, আর প্রায় 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেব কিভাবে? হাসিনা সহ গণহত্যায় জড়িত সকল আসামিদের দ্রুত বিচারে ট্রাইব্যুনাল বাড়ানো হচ্ছে বলেও জানান আসিফ নজরুল। ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে 1 মাস আগে থেকে শুরু করেছি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংস্কারের অজুহাতে নির্বাচন পেছনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন না যাওয়ার কথা জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আর জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান, আগামী রোজার আগে নির্বাচন চায় তার দল। বুধবার রাজধানীর গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন জান্নাতুল মোহনার রিপোর্টে। আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা।
জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথমবার ঢাকা সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ, তার সফর সঙ্গে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুজান স্টিভেনসন। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে মার্কিন প্রতিনিধি দলটির সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। বৈঠক শেষে ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী রোজার আগেই নির্বাচন চায় জামায়াত। পাশাপাশি সংস্কার, আওয়ামী লীগের বিচার, শুল্ক নীতি সহ নানা বিষয়েও মার্কিন প্রতিনিধি দলকে অবস্থান জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করে তিনি জানান, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি। মৌলিক সংস্কার রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোর সুযোগ নেই। ঐক্যমত যেগুলোতে হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে। তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে। আর যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নতুন শুল্ক নীতি নিয়েও আলোচনার কথা জানিয়েছেন বিএনপির এই নেতা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আগামী জুলাইয়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ প্রকাশ করবে ইসি। এ লক্ষ্যে কাজ চলছে জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অন্তর্বর্তী সরকার ঘোষিত টাইমলাইন ধরেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। নতুন দল নিবন্ধন সম্পন্ন করে আগামী আগস্ট-সেপ্টেম্বরে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে সংলাপের পরিকল্পনাও জানান তিনি। 20 এপ্রিলের পর নিবন্ধনের কোনো আবেদন নেওয়া হবে না বলেও জানান আনোয়ারুল ইসলাম। এনআই নাহিদের প্রতিবেদন। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। জানান, জুলাইয়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে কমিশন। এই কমিশন শপথ নেওয়ার পর থেকেই পরেই আমরা মোটামুটি ভাবে আমাদের নিজস্ব একটা কর্মপরিকল্পনা ধরেই এগুচ্ছি এবং আশা রাখি আমরা মুদ্রিত যে কর্মপরিকল্পনা যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তোবা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। তফসিল ঘোষণার আগে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে যে শিডিউল ডিক্লারের আগ পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদেরকে যাতে আমরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি এবং তারা যাতে ভোট দিতে পারে। 20 এপ্রিল পর্যন্ত নতুন দল নিবন্ধনে আবেদন করা যাবে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, 3 মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে সব রাজনৈতিক দল সহ সংশ্লিষ্টদের সঙ্গে সংলাপে বসবে কমিশন। 3টি আবেদন এসেছে এবং কেউ কেউ সময়ের বৃদ্ধির জন্য আবেদন জানাচ্ছেন। তো 20 তারিখ এটি সর্বশেষ তারিখ। এই নিবন্ধিত দলগুলোকে নিয়ে আমরা মত বিনিময় করব, আমাদের কর্মপরিকল্পনায় রয়েছে। বিদ্যমান আইনে ছাপার ভুল সংশোধন হলে 3 মাসের মধ্যে সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হবে বলেও জানান এ নির্বাচন কমিশনার। আমাদের সীমানা নির্ধারণের কাজটি এটি আমরা শেষ করতে পারবো বলে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। বিশ্বজুড়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় উঠে এসেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় উঠে আসে এ তথ্য। বুধবার সন্ধ্যায় এ তালিকা প্রকাশ করে টাইম ম্যাগাজিন। অর্থনৈতিক খাতসহ সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে এ স্বীকৃতি পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের ভূমিকা, বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ক্ষুদ্র ঋণ মডেলের বিস্তার ও নারীর ক্ষমতায়নে অনন্য অবদান বিশেষভাবে তুলে ধরা হয়।
বিশ্বজুড়ে ব্যক্তিদের প্রভাব, উদ্ভাবন এবং নেতৃত্বের জন্য প্রতি বছর 100 জনকে তালিকাভুক্ত করে ম্যাগাজিনটি। তালিকায় আরও আছেন ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, জেডি ভেন্স, ক্লডিয়া শেইনবাউম, মার্ক জাকারবার্গ সহ অন্যান্য খ্যাতনামা ব্যক্তিবর্গ। দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরবিচ্ছিন্ন ও দ্রুত গতির ইন্টারনেট নিশ্চিতে শিগগিরই চালু হচ্ছে স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম। গত 9 এপ্রিল পরীক্ষামূলক যাত্রা করলেও বাণিজ্যিক কার্যক্রম চালুর উদ্দেশ্যে এনজিএসও সার্ভিস লাইসেন্সের আবেদন করেছে বলে জানিয়েছে বিআরটিসি চেয়ারম্যান। আর ইতিমধ্যে স্টারলিংক সহ অন্যান্য নন জিওস্টেশনারি সার্ভিসের নীতিমালা তৈরি করেছে সরকার। এই নীতিমালা মেনেই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দেবে বলে জানান তিনি। এদিকে নতুন প্রযুক্তিকে স্বাগত জানালেও আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা করছে দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের অন্যতম জনপ্রিয় সেবা স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট। 2019 সালে প্রথম 60টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করার পর ধাপে ধাপে কয়েক হাজার স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথ বা লোয়ার অরবিটালে অবস্থান করে বিশ্বব্যাপী ইন্টারনেট কভারেজ নিশ্চিত করছে। দুর্গম অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট, লো লেটেন্সি, সহজ সেটআপ ও বিশ্বস্ত সংযোগের মাধ্যমে পৃথিবীর 125টির বেশি দেশে পৌঁছে গেছে স্টারলিংক। গত 9 এপ্রিল ঢাকায় বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলক এই সেবা চালু করে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান। বাণিজ্যিক সেবা চালুর পর স্টারলিংকের ডিভাইস সেটআপে এককালীন খরচ হবে 349 থেকে 599 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 40 থেকে 75 হাজার টাকা, এবং মাসিক ফি দাঁড়াবে 120 মার্কিন ডলার বা 15,000 টাকা প্রায়। নন জিওস্টেশনারি অরবিট বা এনজিএসও স্যাটেলাইট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য রেগুলেটরি ও লাইসেন্সিং গাইডলাইন্স প্রণয়ন করেছে বিটিআরসি। সংস্থাটির চেয়ারম্যান বলেন, ইতিমধ্যেই গাইডলাইন অনুসারে লাইসেন্সের আবেদন করেছে স্টারলিংক। ওরা এই মাসের প্রথম দিকে আবেদন মাত্র জমা দিয়েছে। এখন আমি আপনাকে বলেছি আমরা যাচাই বাছাই করছি, করে এটা আমরা পাঠাবো মন্ত্রণালয় পূর্ব অনুমোদনের জন্য। সরকার পূর্ব অনুমোদন দিলে আমরা তাদেরকে লাইসেন্স ফি জমা দিতে বলবো, তারপর লাইসেন্স ফি দিব। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পরিস্থিতি ও সরকার চাইলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণ সম্ভব বলে জানান তিনি। সমস্ত অপারেটরদের, টেলিকম অপারেটরের জন্য যে জিনিসটা প্রযোজ্য আছে ওরকম একটা ক্লজ এই গাইডলাইনেও আছে, সেটা হচ্ছে লফুল ইন্টারসেপশনের ব্যবস্থা থাকতে হবে। এখন লফুল ইন্টারসেপশন জিনিসটা কি? এটা হচ্ছে আইনের ব্যাপার। হোয়াট ইজ লফুল, এটা সংসদ যখন যেভাবে আইন প্রণয়ন করবে তখন সেভাবে করে হবে। সংসদ যদি মনে করে এটা সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে। এদিকে নতুন প্রযুক্তিকে স্বাগত জানালেও আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা করছে দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমরা যারা গত 30 বছর 35 বছর যাবত আমরা বাংলাদেশে ব্রডব্যান্ড সেবাটা দিয়ে যাচ্ছি, আমাদের সেফগার্ডের জায়গাটা কোথায়? আমাদের লাইসেন্স ফি এবং তাদের লাইসেন্স ফি কি একই ধরনের হবে আমরা জানি না। তারা বিদেশি প্রতিষ্ঠান, তারা যত টাকা ইনকাম করবে পুরোটাই কিন্তু বাইরেই চলে যাবে। আমরা কিন্তু লোকাল এন্টারপ্রেনার, আমাদের জন্য এক্সট্রা কিছু সুবিধা থাকা উচিত। তবে স্টারলিংকের সেবা জনগণের আয়ত্তে রাখার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। পরকীয়া প্রেমিককে পেতে একের পর এক হত্যাকাণ্ড, মামলা করায় আদালতে বাদীর উপর হামলা। বলছিলাম রূপের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর এক নারী শান্তা ইসলামের কথা। সবশেষ 3.5 বছরের এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে সে। পুলিশ বলছে মামলা হয়েছে, আইনগত পদক্ষেপ নিচ্ছেন তারা। এম এ আজমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন রাসেল। ওই যে বলে না, সয়ে গেলেই দুঃখই হয় সুখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তপ ছড়ানো শান্তা ইসলামের রূপের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর চরিত্র। দেশ টিভির অনুসন্ধান বলছে, পরকীয়া আর একের পর এক হত্যাকাণ্ডের মূল হোতা এই শান্তা ইসলাম। কদিন আগে 3.5 বছরের শিশু তাকবীরকে পিটিয়ে মাথার খুলি আলাদা করে ফেলে সে। নিউরোসায়েন্সের আইসিইউতে টানা 6 দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে যায় তাকবীর। 6 এপ্রিল নিভে যায় তার প্রাণ প্রদীপ। কেন শিশু তাকবীরের উপর এমন বর্বরতা জানতে সাভারের উদ্দেশ্যে দেশ টিভি টিম। ভাকুরতার মোগরকান্দার এ বাড়িটিতে থাকত শিশু তাকবীর।
স্থানীয়রা জানায় বছর 3 আগে শান্তার সাথে তাকবীরের বাবা মাহমুদুল হাসান মুকুল জড়িয়ে পড়েন পরকীয়ায়। শুরু হয় পারিবারিক কলহ। মানসিক নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করে তাকবীরের মা নিপা আক্তার। এরপর শান্তা তার স্বামীকে ছেড়ে সংসার শুরু করে তাকবীরের বাবা মুকুলের সাথে। তবে সেখানে শিশু তাকবীরকে সহ্য করতে পারত না শান্তা। কারণে অকারণে তাকবীরের উপর চালাতে থাকেন অমানসিক নির্যাতন। ছেলের বাইরে তো দিত না, তো বাসার ভিতরে রাখতো। বোরাই তো উঠলো, আমরা ওই যে শুনতাম, আওয়াজ শুনতাম, মায়ের আওয়াজ শুনতাম। মাঝে মাঝে শব্দ হইতো, এই এতটুকুই জানতাম। এই যেমন কান্নাকাটির আওয়াজ, এতটুকুই। ওই যে মেয়ে মহিলাটা আর কি বাচ্চাটাকে মারতো, ওনার তো অরিজিনাল মা না, ওনার হলো সৎমা আর কি, বাচ্চাটার সৎমা। বোন আর ভাগিনা হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করেছে তাকবীরের মামা নাজমুল। তবে বেপরোয়া শান্তা আদালতেই হামলা চালায় নাজমুলের উপর। এখন তার মনে একটাই প্রশ্ন, বোন আর ভাগিনা হত্যার বিচার কি আদৌ মিলবে? আমার বোন মারা যাওয়ার পরে সবচেয়ে বড় বাধা ছিল আমার ভাগ্নে। তো আমার বোন মারা যাওয়ার পরে আমার ভাগ্নেকে বিভিন্নভাবে টর্চার করা হতো, মারধর করা হতো। ওর দাদির বাসায় যখন ছিল, আমরা তো দাদির বাসায় যখন ছিল, আমার মা গেলেই দেখতে পারতো বিভিন্নভাবে মায়ের দাগ। বিষয়টি নিয়ে সাভার থানা পুলিশ বলছে, পিটিয়ে আহত করার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করতে আদালতে আবেদন করেছেন তারা। বিজ্ঞ আদালতে 302 ধারা অর্থাৎ হত্যা মামলাটা যুক্ত করে দেই, এটা বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। অর্থাৎ এই আহত মামলাটাই হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হবে। তাকবীরের মা নিপা আক্তারের আত্মহত্যার ঘটনায় করা মামলার তদন্ত করেছে পিবিআই। সেখানে শান্তার পরকীয়া আর আত্মহত্যার প্ররোচনার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেছে তদন্ত কর্মকর্তা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আগামী 5 দিন পর বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বুধবারের টানা বৃষ্টিতে নগর জীবনে স্বস্তি ফিরলেও ভুগিয়েছে নগরবাসীকে। চলতি বছরের এপ্রিল মাসে ঢাকায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এর প্রতিবেদন। মার্চ, এপ্রিল, মে এ 3 মাস কালবৈশাখী ঝড়ের সময়। এ সময় বেশি সময় ধরে বৃষ্টিপাত না হলেও সহসা হয়ে থাকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। বুধবার ঢাকায় 31 মিলিমিটার বৃষ্টিপাত হলেও এর পরিমাণ বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। আগামী 4-5 দিন মোটামুটি সারা দেশেই কিছু না কিছু বৃষ্টির সম্ভাবনা আছে। হয়তো বা কোথাও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, কোথাও ভারী বর্ষণও হতে পারে, এরকমভাবে হতে পারে। যেমন ঢাকা আজকে অনেক সময় নিয়ে বৃষ্টি হচ্ছে, কারণ একটার পর একটা ক্লাউড সেল ঢাকার দিকে আসছে এবং বৃষ্টি দিয়ে আসতে যাচ্ছে। এদিকে গত চৈত্র মাস থেকেই দেশে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয়। তাপমাত্রা কিছুটা কম থাকলেও 20 এপ্রিলের পর সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে বড় বা ভারী বর্ষণও হতে পারে আগামী 4 থেকে 5 দিন। তারপরে আস্তে আস্তে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে। আর বৃষ্টির প্রবণতা কমে আসা মানে তাপমাত্রা বেড়ে যাওয়া। তখন হয়তো মাসের শেষের দিকে গিয়ে আমরা হয়তো আবার একটা হিটে বা তাপ প্রবাহ পেতে পারি। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ বজ্রপাত প্রবণ এলাকা হওয়ায় এই মৌসুমে কৃষক সহ সারা দেশের মানুষকে সতর্ক করে আবহাওয়াবিদ বলেন, বজ্রপাতের সময় মানুষ যেন নিরাপদ স্থানে অবস্থান করে। হঠাৎ করে উত্তর পশ্চিম আকাশে মেঘলা হয়ে আসছে, তার মানে একটা কোনো কারণ আছে। আগে থেকে নিরাপদ অবস্থানে যান। নিরাপদ অবস্থান মানে কি, মাঠের মধ্যে একটা ছাউনি তৈরি করে আছে, এখানে গিয়ে দাঁড়ালাম তো হবে না, এখানেও স্ট্রাইক করতে পারে বজ্রপাত। গাছের নিচে গিয়ে দাঁড়ালাম তাও হবে না, কোনো দিয়ে কিংবা আঙ্গুল দিয়ে মাটিতে শুয়ে পড়লাম, গুহায় আসলাম তাও হবে না। একমাত্র ঘর হলো সবচেয়ে নিরাপদ স্থান। এবং ঘরের মধ্যে কোথায় থাকতে হবে, জানালা পাশে যাওয়া যাবে না, ঘরের নির্দিষ্ট একটা জায়গায় থাকতে হবে। আগামী 5 দিন পর বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রবণতা কমে আসা মানে তাপমাত্রা বেড়ে যাওয়া। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। এদিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের প্রথম দিন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, দিবসটি উপলক্ষে কি কি কর্মসূচি রয়েছে জানাবেন? ধন্যবাদ বুবলি। যেমনটি বলছিলেন, প্রতি বছরের ন্যায় কিন্তু এবছরেও মুজিবনগর দিবস উদযাপনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কিন্তু নানা কর্মসূচি গ্রহণ করেছেন।
সূর্য উদয়ের সাথে সাথে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে কিন্তু এই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সেই সাথে কিন্তু বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অফ অনার প্রদানকারী যে 2 জন আনসার সদস্য বেঁচে আছেন 12 জনের মধ্যে, সেই 2 জন আনসার সদস্যকে কিন্তু সংবর্ধনা প্রদান করা হয়েছে। আমরা 1971 সালের 17 এপ্রিল কিন্তু জাঁকজমক ভাবে কিন্তু পালন করা হয়। এটি একটি বাঙালি জাতির একটি ঐতিহাসিক দিন হিসাবে কিন্তু মুজিবনগরে এই বৌদ্ধনাথ তলা রম্রকরণে এই দিবসটি উদযাপন করা হয় সরকারিভাবে। সেটি উদযাপনের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেয়। আমরা একজন বীর মুক্তিযোদ্ধার সাথে কথা বলতে চাই যে এই 17 এপ্রিলকে আপনারা আসলে কিভাবে দেখেন, আর কিভাবে উদযাপন করা, আরো বেশি উদযাপন করা যে উদ্যোগ, সেটি কিভাবে দেখছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। 17 এপ্রিল আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে নয়, এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই মানে জাঁকজমক ভাবে মানে পরিচালনা করাটাই যেন শ্রেষ্ঠ। তার কারণ 17 এপ্রিল এখানে মুক্তিযোদ্ধা মানে সরকার গঠন না হলে বাংলাদেশ স্বাধীন হইত না। যেমনটি বলছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা যে এই শপথ অনুষ্ঠান না হলে কিন্তু বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা পাবনা থেকে আসা একজন বীর মুক্তিযোদ্ধা, ইনি এখানে কিন্তু এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আমি তার সাথে কথা বলতে চাই। ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ। এই বৌদ্ধনাথ তলা এখনকার মুজিবনগর, এটা হচ্ছে সেই পবিত্র জায়গা যেখানে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের বীজ বপন করা হয়েছিল 54 বছর আগে। সেই বীজ আমরা পাহারা দিয়েছি। এখন সেটা একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা বিষয়ক যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম এখানে প্রধান অতিথি হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কিন্তু এখানকার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং গার্ড অফ অনার এবং জীবিত আনসার সদস্যদের যে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। আমরা মেহেরপুর থেকে ঐতিহাসিক মুজিবনগর দিবস নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। বুবলি। আক্তার, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুজিবনগর দিবস উপলক্ষে কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আক্তার। এক সময়ের জাতীয় পার্টির নেতা পরে আওয়ামী লীগে যুক্ত হয়ে গড়ে তোলেন অপরাধের রাজত্ব। কারো জমির উপর নজর পড়লে ভয় ভীতি দেখিয়ে দখল করে টাঙিয়ে দেন সাইনবোর্ড। বাধা দিলে আসে হামলা মামলার হুমকি। কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহিদ সাদ্দামাত হত্যা মামলায় আসামি হওয়ার পর আত্মগোপনে আছেন ভূমি দস্যু খ্যাত এই মন্টু শরীফ। মাদারীপুর থেকে শিবশঙ্কর রবি দাসের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার 3 প্রবাসী ভাই মোফাজ্জল, একরাম ও এমদাদুল হাওলাদার 2008 সালে সাব কবলামুলে মুবারক হুসাইনের কাছ থেকে 22% জমি কিনে মিউটেশন করেন তারা। পরে মোফাজ্জল চলে যান ইংল্যান্ডে আর একরাম ও এমদাদুল পাড়ি জমান ইতালিতে। জমি দেখাশোনার দায়িত্ব দেয়া হয় মোফাজ্জলের শালিকা শামিমা আক্তারকে। এরপরই জমির ওপর নজর পড়ে ভূমি দস্যু খ্যাত মনোয়ার হোসেন মন্টু শরীফের। হঠাৎ রাতের আধারে লোকজন নিয়ে জমিতে সাইনবোর্ড বসিয়ে দেন তিনি। বাধা দিলে দেখায় মামলা আর হামলার ভয়। তাদের মতো মঞ্জুর ইসলাম, রিনা বেগম সহ অসংখ্য মানুষ এমন ঘটনার শিকার। ভুক্তভোগীদের অভিযোগ, ভুয়া কাগজপত্র বানিয়ে নিজের লোকজন নিয়ে জমি দখল করে একের পর এক বাণিজ্য করেন মন্টু শরীফ। আমরা জমি কিনছি মোবারক প্রিন্সিপাল থেকে, আর উনি বলছে যে মালিকের থেকে বায়না করছে। এটা নিয়ে মামলা আমরা লড়তেছি, কিন্তু সে ওইখানে জমিটা দখল করে নিছে। পৈতৃক সম্পত্তি, সেই জায়গায় আমরা যদি যাই তাই আমাদের মারধর করে। কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহিদ সাদ্দামাত হত্যা মামলার আসামি হওয়ায় বর্তমানে আত্মগোপনে রয়েছেন এই ভূমিদস্যু। নিয়ম মেনেই জমিতে সাইনবোর্ড দিচ্ছেন বলে মুঠোফোনে দাবি করেন তিনি। টোটালে 18% আমাকে দিবে আর 4% উনি রাখবে। তো উনি বায়না আমার সাথে 22%ই করছে। বর্তমানে একটা জমি বিক্রি হলে
এখন কি কোনো জমি আর এক জমি আরেকজনে বায়না করার সুযোগ আছে? হত্যা মামলার আসামি ও জমি দখলবাজ এই অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ওনাকে ধরার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং এইটাকে আমরা আরো বেগবান করব, যাতে অচিরেই তাকে ধরে আইনের কাছে সোপর্দ করা যায়। সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের ক্ষমতায় বলিয়ান হয়েই মন্টু শরীফ ভূমি দখলের নেশায় মেতেছিলেন বলছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। 4 আগস্ট লাঠিহাতে প্রকাশ্যে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেওয়া কুষ্টিয়া পৌরসভার দুর্নীতিবাজ সার্ভেয়ার আব্দুল মান্নান এখনও রয়েছে বহাল তবিয়াতেই। 8 মাস পেরিয়ে গেলেও তার নামে হয়নি কোনো মামলা, চাকরিও করছেন স্বপদে। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিললেও অদৃশ্য কারণে নেওয়া হয়নি কোনো ব্যবস্থাও জানিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। ক্ষুব্ধ জেলাবাসী। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এভাবেই গত 4 আগস্ট কুষ্টিয়ার এনএস রোডে ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করতে লাঠিহাতে মাঠে নামে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে প্রকাশ্যে অবস্থান নেয় ছাত্র জনতার বিপক্ষে, যার 8 মাস পেরিয়ে গেলেও তার নামে হয়নি কোনো মামলা, পৌরসভায় চাকরিও করছেন বহাল তবিয়তে জানিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। আমরা নিজেরা দেখেছি যে তারা এই সার্ভেয়ার মান্নান, যিনি এই আতা হানিফের দোসর, তিনি হচ্ছে এই ছাত্রদের এগেনস্টে লাঠি হাতে কিন্তু ভূমিকা পালন করেছিল এবং আপনারা জানেন সেটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে। কিন্তু তারপরেও কোন শক্তির বলে এই মান্নান এখনও এই প্রশাসনের এই পৌরসভাতে এখনও আছে, এটা আমাদের মাথায় আসে না। আমাদের ছাত্র জনতার আন্দোলন যাতে বেগবান না হয় সেজন্য সে আমাদের উপরে হামলা করেছিল। শুধু তাই নয়, দুর্নীতির বরপুত্র খ্যাত সার্ভেয়ার আব্দুল মান্নান গত 17 বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে অনিয়ম ও দুর্নীতির আখড়াখানায় পরিণত করেছিলেন কুষ্টিয়া পৌরসভাকে, যার প্রমাণও মিলেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তদন্তে। তারপরেও রাজনৈতিক প্রভাবে থেকেছেন স্বপদেই জানিয়ে ক্ষুব্ধ পৌরবাসী। টাকা ছাড়া তার নিঃশ্বাস নেয় না সে। মানুষের সাথে কথা বলতে গেলে আগে টাকা দাও, তারপরে এই বিষয়ে কথা বলে। দুর্নীতি শেষ নাই, প্রতিটা পদে পদে তার দুর্নীতি। কেন জানি অদৃশ্য সেই শক্তির বলে এই মান্নানের দুর্নীতির অভিযোগ বারবার মিডিয়াতে আসছে, বারবার দেখছি তাকে ট্রান্সফার করা হচ্ছে বা এই করা হচ্ছে ওই করা হচ্ছে, কিন্তু মান্নানের জায়গায় বসে আছে। তবে এ বিষয়ে জেলা প্রশাসক বলছেন সার্ভেয়ার মান্নানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন তারা, দ্রুত সময়ের মধ্যেই নেবেন ব্যবস্থাও। শুরু থেকেই তার বিষয়ে যত অভিযোগ আছে সেটা তদন্ত করে তারপরে তার বিরুদ্ধে যত ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নিব এবং যত দ্রুত সম্ভব। ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে অবস্থান নেওয়া দুর্নীতিবাজ এই সার্ভেয়ার মান্নানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বাগেরহাটের ফকিরহাট উপজেলার চিত্রা নদীর উপর নির্মিত কলকলিয়া মায়েরখালী কাঠের পুল এখন ধ্বংসপ্রায়। এই পুল দিয়ে প্রতিদিন চলাচল করেন 10 গ্রামের কয়েক হাজার মানুষ, ফলে ছোট বড় দুর্ঘটনা এলাকার মানুষের নিত্যসঙ্গী। এই স্থানে 55 মিটার দীর্ঘ একটি আরসিসি সেতু নির্মাণের আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এসএস সোহানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। চিত্রা নদীর উপর নির্মিত কলকলিয়া মায়েরখালী কাঠের পুল 90-এর দশকের শুরুর দিকে সরকারি অর্থায়নে চিত্রা নদীর উপর এই সেতুটি নির্মাণ করা হয়। শেষবার সংস্কার হয় 2005 সালে। সময়ের সঙ্গে সঙ্গে সেতুটি এখন ধ্বংসপ্রায়। মরিচা ধরা লোহার পিলার, ভাঙা কাঠের ফাঁকা ফাঁকা স্ল্যাব দেখে বিশ্বাসই হবে না এই পুল দিয়েই প্রতিদিন চলাচল করেন 10 গ্রামের কয়েক হাজার মানুষ। সেতুর পাশেই দুটি শিক্ষা প্রতিষ্ঠান, কলকলিয়া গুরুচরণ মাধ্যমিক বিদ্যালয় ও কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাজুক এই পুল দিয়ে বিদ্যালয়ে যাওয়া আসার সময় মাঝে মাঝেই দুর্ঘটনার কবলে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও পথচারীরা। বিদ্যালয়ের ছেলে মেয়েরা অত্যন্ত ঝুঁকি নিয়ে, জীবনের সংখ্যা নিয়ে পারাপার হয়। বিভিন্ন সময় ছেলে মেয়েরা দুর্ঘটনায় পতিত হয়। আমরা যখন এই পোলের উপর দিয়ে যাই তখন আমাদের বুকের ভিতর খুব ভয় লাগে। আমরা ভাবি যে
তো আমরা যদি আমাদের তক্তা ভেঙে যদি আমরা নিচে পড়ে যাই তাহলে আমাদের কি অবস্থাটা নাই হবে। একটা চাষ ছিল, আমার একটা ভাই পড়ে মারা গেছে, আমি নিজেও ভুক্তভোগী। এই পড়ে যে বা পাড়ায় এমন ব্যথা পেয়েছি যা এখন হাঁটাচলা করতে খুবই অসুবিধা হয়। ভ্যান, মোটরসাইকেল সহ কোনো ধরনের যানবাহন চলাচলের জন্য এই সেতুটি উপযুক্ত না হওয়ায় স্থানীয় মাছ ও সবজি চাষিদের পরিবহন ব্যয় বাড়ছে বলে জানালেন স্থানীয় বাসিন্দা ও জাতীয় ফুটবল দলের সাবেক এই খেলোয়াড়। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই এই ব্রিজটা দ্রুত ঠিক করে দেয় আমাদের জন্য। স্থায়ী সেতু নির্মাণে বিভিন্ন দপ্তরে বারবার দাবি জানিয়েও ফল হয়নি, তাই স্থানীয়রা চাঁদা তুলে নিজেরাই শুরু করেছেন সংস্কার কাজ। চেষ্টা করে উপরে লেখালেখি করেও কোনো ব্যবস্থা করতে পারি নাই, তাই এখন আমরা গ্রামের থেকে চাঁদা তুলে আমরা এই ব্রিজ আর কি মেরামত করার কাজে লাগেছে। এদিকে কাঠের পুলের স্থানে 55 মিটার দীর্ঘ একটি আরসিসি সেতু নির্মাণের জন্য নকশা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে এলজিইডি। ইতিমধ্যে আমরা মাটি পরীক্ষার কাজ সম্পন্ন করেছি এবং ডিজাইন চলমান আছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এটার অনুমোদন পেলে দরপত্র আহ্বান করে ঠিকাদার নির্বাচন করব এবং তারপরে কাজ শুরু হবে। তবে কেবল আশ্বাস নয়, দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার ড্যাম্পিংয়ের জন্য জমি কিনে সাবেক মেয়র গোলাম কবির প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেছেন। 2 একর 53% এই জমির সরকারি মূল্য 59,38,000 টাকা হলেও জমিদাতা রোজিনা বেগম পেয়েছেন মাত্র 10 লাখ টাকা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। সহকর্মী জালিস মাহমুদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। পিরোজপুর স্বরূপকাঠি পৌরসভার ডাম্পিংয়ের জন্য 2024 সালের 13 মে নেসারাবাদ উপজেলার জলাবাড়ি মৌজার 2 একর 53% জমি ক্রয় করে 38,000 টাকা, যার দাতা রোজিনা বেগম ও গ্রহীতা পৌরসভার পক্ষে সাবেক মেয়র গোলাম কবির। দলিল সম্পাদনের আগে রোজিনাকে বিভিন্ন ধাপে 5 লাখ টাকা দেয় পৌরসভা। তবে দলিল সম্পাদনের অ্যাকাউন্টে 59,38,000 টাকা জমা করে পৌরসভার সচিব সাইফুর রহমান খান। গোলাম কবিরের নির্দেশে 15 মে রোজিনার চেক বইয়ে 2টি স্বাক্ষর নিয়ে তার অ্যাকাউন্টে 5 লাখ টাকা রেখে বাকি টাকা তুলে নেন সচিব সাইফুর রহমান। রোজিনা জানান তিনি পৌরসভাকে জমি বিক্রি করলেও পেয়েছেন মাত্র 10 লাখ টাকা, যদিও জমির মূল্য দলিলে 59,38,000 টাকা। গোলাম কবিরের কাছে আমি জায়গা বিক্রি করছি, 10 লাখ টাকা বিক্রি করছি, ভাঙ্গে ভাঙ্গে আমারে টাকা দিয়েছে। সব টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে বলে জানান স্বরূপকাঠি পৌরসভার সচিব সাইফুর রহমান খান। যে মহিলার কাছ থেকে উনি সম্পত্তি ক্রয় করে সেখানে উনি টাকা দেয় 10 লক্ষ এবং যেই সম্পত্তিটা ক্রয় করতেছিল তাকে দেওয়া হয় 2 লক্ষ। তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে সব অভিযোগ অস্বীকার করেন সাবেক মেয়র গোলাম কবির। অফিশিয়াল সকল ফর্মালিটিস মেইনটেইন করিয়া তার সাথে কেনাবেচা করা হয়েছে এবং সেই মোতাবেক সবকিছু অফিশিয়ালি এগুলো ব্যবস্থা করা। তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সহকারী কমিশনার রায়হান মাহমুদ। জমি সংক্রান্ত যে একটা অভিযোগ আছে, জনক রোজিনা উনি আমার কাছেও আসছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে, উনি আমার কাছে অভিযোগটা দিয়ে গেছেন। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতও করেছি, যেহেতু এটা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে, এটা থানায়ও জানানো হয়েছে। সাবেক মেয়র গোলাম কবিরের দুর্নীতি খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক বিচারের দাবি ভুক্তভোগী নারী ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।